ডিসক্লেমার ডিসক্লেমার ডিসক্লেমার। তো ভিডিও শুরুতেই তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে আজকের ভিডিওতে আমার আওয়াজটা তোমাদের একটু অন্যরকম লাগতে পারে বা আমার ভয়েসটা তোমাদের একটু অন্যরকম লাগতে পারে। তার প্রধান কারণ হচ্ছে আমার যে মাইক্রোফোনটা ছিল বা যে মাইকটা ছিল সেটা গেছে খারাপ হয়ে, আর এই মাইক খারাপ হওয়ার কারণে আজকের ভিডিওটাও এতটা আসতে দেরি হয়ে গেল। আর যতদিন না নতুন মাইক আসছে ততদিন আমাকে এইভাবেই কাজ চালাতে হবে। তো আজকের ভয়েসটা অন্য দিনের তুলনায় একটু কোয়ালিটি কম লাগতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। এইটুকু কোঅপারেশন চাইছি, যতদিন না আমি নতুন কোনো মাইক কিনতে পারছি। তো একটু কোঅপারেট করো, আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। ভাই, তোমাদের মধ্যে অনেকে হয়তো বলবে যে আমাদের রোমান রিংস, জন সিনা, সিএম পাঙ্ক এরা নাকি একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি ডিজার্ভ করে। হ্যাঁ, এরা অবশ্যই করে। অনেকে বলবে ড্রিউ ম্যাকেন্টায়ার, সেথ রলিন্স এরাও একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি ডিজার্ভ করে। হ্যাঁ, এই কথাটাও ঠিক, এরাও অবশ্যই করে। কিন্তু আমার মতে এই মুহূর্তে যে সব থেকে বেশি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি ডিজার্ভ করে সে হলো কেভিন ওয়েন্স। কারণ রয়্যাল রাম্বলে কোডি রোডসের এগেনস্টে একটা এত ব্রুটাল ল্যাডার ম্যাচে কম্পিট করে এসে আর এক মাসের মধ্যে এলিমিনেশন চেম্বারে স্যামি জেনের এগেনস্টে আবার একটা আনস্যাংশন ম্যাচে নামতে চলেছে কেভিন ওয়েন্স। কেভিন ওয়েন্সের বডি এতটা কি করে পারে, আমি এটাই জানতে চাই। তো আমার তো মনে হয় কেভিন ওয়েন্স যেইভাবে ডাব্লিউডাব্লিউতে কাজ করছে, কেভিন ওয়েন্স তো একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করেই করে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তাহলেই আনস্যাংশনড ম্যাচটারই কথা বলা যাক। কী জিনিস এই আনস্যাংশনড ম্যাচ? তো তোমাদের বলে রাখি, ডাব্লিউডাব্লিউইতে যে ম্যাচগুলো হয় সেগুলোকে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালভাবে অ্যানাউন্স করে। কিন্তু আনস্যাংশনড ম্যাচ একটা এমন টাইপের ম্যাচ যেটা হচ্ছে তো ডাব্লিউডাব্লিউইতে, কিন্তু এটা ডাব্লিউডাব্লিউর ইতিহাসে কোথাও লেখা থাকবে না। এই ম্যাচগুলো হচ্ছে এমন টাইপের ম্যাচ যেই ম্যাচে যদি কোনো দুর্ঘটনাও ঘটে যায় তার দায়িত্ব ডাব্লিউডাব্লিউই নেবে না। হচ্ছে ডাব্লিউডাব্লিউইতে, কিন্তু ডাব্লিউডাব্লিউ কোনো দায়িত্ব নেই এই ম্যাচে। বলা যেতে পারে এটা এক ধরনের নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ, যেই ম্যাচে যা ইচ্ছা হতে পারে, কিন্তু এই ম্যাচে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার দায়িত্বে ডাব্লিউডাব্লিউই নেই। তোমরা ধরে রাখতে পারো, আমরা যেমন জানি যে ডাব্লিউডাব্লিউতে অনেকগুলো মুভ ব্যান করা আছে, কিন্তু আনস্যাংশনড ম্যাচে সেই মুভগুলোকেও যদি কোনো সুপারস্টার ইউজ করতে চায় তো করতে পারে। যেমন ধরে নাও এই কেভিন ওয়েন্সের যে পাইল ড্রাইভার, এটা অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউ থেকে ব্যান করা আছে। পাইল ড্রাইভার কেভিন ওয়েন্স মারতে পারে না অফিসিয়ালি, কিন্তু কেভিন ওয়েন্স সেটাকে ইউজ করছে। এবার যেহেতু এটা আনস্যাংশনড ম্যাচ, তাই ডাব্লিউডাব্লিউ কেভিন ওয়েন্সকে ওই পাইল ড্রাইভার ম্যাচেও ইউজ করতে দেবে। কিন্তু এমনি যদি এটা কোনো নর্মাল ম্যাচ হতো তাহলে কেভিন ওয়েন্স এই পাইল ড্রাইভার ইউজ করে কোনো সুপারস্টারকে হারাতে পারতো না। যখনই কেভিন ওয়েন্স এই পাইল ড্রাইভার মুভটা ইউজ করতে যেত তখনই কেভিন ওয়েন্স ডিসকোয়ালিফাইড হয়ে যেত। তো এটাই হলো আনস্যাংশনড ম্যাচ। তো এইটাই হতে চলেছে কেভিন ওয়েন্স আর স্যামি জেনের মধ্যে। বুঝতেই পারছো এটা একটা ব্রুটাল ম্যাচ হতে চলেছে। আর সেই কারণেই আমি বলছি যে কেভিন ওয়েন্সকে ভাই ক্রেডিট দিতে হবে। কিভাবে কেভিন ওয়েন্স এত ব্রুটাল ব্রুটাল ম্যাচে প্রতিনিয়ত কম্পিট করে চলেছে, এটাই একটা বিশাল বড় ব্যাপার। তো এই জন্যই বলছি যে এই মুহূর্তে কেভিন ওয়েন্স তো একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করেই করে। নেক্সট কথা বলা যাক আমাদের সি নেশন লিডার জন সিনার। তো যেমন আমরা সবাই জানি যে এই বছর চলছে জন সিনার ফেয়ারওয়েল ট্যুর। যদিও এখন জন সিনা ডাব্লিউডাব্লিউতে আসছে না, কিন্তু আমরা এটা ধারণা করতে পারি যে এলিমিনেশন চেম্বারের পর থেকে ডাব্লিউডাব্লিউতে জন সিনা মেবি ফুল টাইম কাজ করবে। তো অলরেডি জন সিনা 3টে ট্যুর ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। যেহেতু এটা জন সিনার ফেয়ারওয়েল ট্যুর, তাই জন সিনা অনেক ইন্টারন্যাশনাল ইভেন্টেও যাবে। তো অলরেডি 17 মার্চ, 24 মার্চ আর 31 মার্চের জন্য 3টে ট্যুর জন সিনার অ্যানাউন্স করা হয়ে গেছে, যার মধ্যে প্রথমটা হতে চলেছে বেলজিয়াম থেকে, 24 তারিখের ট্যুরটা হতে চলেছে স্কটল্যান্ড থেকে, আর 31 মার্চের ট্যুরটা হতে চলেছে ইংল্যান্ড থেকে। তো জন সিনা এই 3টে ডেটে 3টে দেশে গিয়ে কম্পিট করে আসবে, যেটা মেবি সেই দেশে জন সিনার লাস্ট ম্যাচ হতে চলেছে। তো জন সিনার ফেয়ারওয়েল ট্যুরকে সবাই এনজয় করছে। আমাদের ভারতে তো জন সিনা আগের বছরই চলে এসেছিল। তো খারাপ লাগছে ভাই, জন সিনাকে দেখে খারাপ লাগছে, কারণ ভাবতে এটা অবাক লাগছে যে নেক্সট ইয়ার থেকে আমরা জন সিনাকে আর দেখতে পাবো না। বাই দ্য ওয়ে, জন সিনার এই ফেয়ারওয়েল ট্যুরটায় কীভাবে জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। ওই ভিডিওতে আমি বলেছি যে যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে আমি কিভাবে জন সিনার এই ফেয়ারওয়েল ট্যুরটাকে বুক করতাম।
তো সেই ভিডিওটা গতকাল চ্যানেলে চলে এসেছে। তো যারা সেই ভিডিওটা দেখোনি এখনই গিয়ে চেক আউট করতে পারো। ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আর তোমরা তোমাদের মতামত দিও ভিডিওটা দেখে। জন সিনার কথা থেকে মনে পড়লো, তো এই বছরের এলিমিনেশন চেম্বারের 6 জন কে কে হতে চলেছে সেটা আজকে অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। তো আজকে যেমন রয়ের মেন ইভেন্টে আমাদের সেথ রলিন্স ফিন ব্যালরকে হারিয়ে দিয়ে এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে গেছে, তেমনই এলিমিনেশন চেম্বারের 6টা পার্টিসিপেন্টস আমাদের সামনে চলে এসেছে, যারা হলো জন সিনা, সিএম পাঙ্ক, লোগান পল, ড্যামিয়ান প্রিস্ট, ড্রিউ ম্যাকেন্টায়ার অ্যান্ড সেথ ফ্রিকিন রলিন্স। তো এই 6 জনের মধ্যে এই বছরের আমরা মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ দেখতে চলেছি। এবার চান্স তো এই ম্যাচে জন সিনারও আছে, চান্স তো এই ম্যাচে সিএম পাঙ্কেরও আছে। তো তোমাদের কি মনে হচ্ছে যে কে জিতবে, আর তোমরা এই ম্যাচে কাকে সাপোর্ট করতে চলেছো কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর শুধুমাত্র মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ না, ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচের 6 জন কে কে হতে চলেছে সেটাও আজকে আমাদের সামনে চলে এসেছে, যখন আমরা দেখতে পেলাম যে আমাদের রক্সেন পেরেস রাকেল রড্রিগুয়েজকে হারিয়ে আজকে এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে গেল। আর তাছাড়া বাকি যারা আছে এই এলিমিনেশন চেম্বারে তারা হলো লিভ মর্গান, অ্যালেক্সা ব্লিস, বিয়াঙ্কা ব্লেয়ার, নায়োমি, বেলি অ্যান্ড রক্সেন পেরেস। তো এই 6 জনের মধ্যেই আমরা এই বছরের ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ দেখতে চলেছি। এবার এই ম্যাচে তোমরা কাকে সাপোর্ট করতে চলেছো? কারণ রিপোর্টস তো বলছে যে এই ম্যাচে জেতার চান্স সব থেকে বেশি আছে বিয়াঙ্কা ব্লেয়ারের। তো তোমরাও কি বিয়াঙ্কা ব্লেয়ারকেই দেখতে চাও, নাকি তোমাদের চোখে অন্য কেউ আছে? সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলো। আর এলিমিনেশন চেম্বারের জন্য তোমাদের মধ্যে হাইপ কতটা সেটাও অবশ্যই বলো। এবার যখন এলিমিনেশন চেম্বারের কথা চলছে, তখন এই ফাঁকে আমাদের ওটিসি মানে রোমান রিংসের খবরও তোমাদের দিয়ে রাখি, কারণ আমি দেখেছি তোমাদের মধ্যে অনেকেই খালি রোমান রিংসের খবর জানতে চাও। তো রোমান রিংসের কী খবর আসছে? তো যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই বছরের এলিমিনেশন চেম্বারে সিএম পাঙ্কও আছে, সেথ রলিন্সও আছে, আবার লোগান পলও আছে, জন সিনাও আছে, আর ওই দিক থেকে আমাদের ড্রিউ ম্যাকেন্টায়ারও আছে, আর মাঝখান থেকে ড্যামিয়ান প্রিস্ট তো আছেই। তো আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই ম্যাচে না ড্যামিয়ান প্রিস্ট একটা ডার্ক হর্স হতে পারে। ডার্ক হর্স মানে আমি কি বলতে চাইছি? ডার্ক হর্স মানে আমি এটাই বলতে চাইছি যে দেখো, সত্যি কথা বলতে এই ম্যাচে যদি কারো থেকে এক্সপেকটেশন সব থেকে কম থাকে তো সেটা হলো ড্যামিয়ান প্রিস্ট, কারণ ড্যামিয়ান প্রিস্ট বাদে বাকি যারা আছে সবাই বিশাল বড় সুপারস্টার। তো আমার মনে হচ্ছে এই ম্যাচে না ড্যামিয়ান প্রিস্ট আমাদেরকে কোনোভাবে সারপ্রাইজ করতে পারে। তাছাড়া একটা দুঃখের বিষয় হলো এই ম্যাচে যেহেতু লোগান পল আর জন সিনা দুজনই আছে, তো যদি কোনোভাবে এই ম্যাচে জন সিনা না জেতে তাহলে লোগান পলের একটা সেইখানে বিশাল বড় হাত থাকতে পারে, যে লোগান পলের কারণেই হয়তো জন সিনা এই ম্যাচ থেকে এলিমিনেট হতে পারে, যার ফলে আমরা লোগান পল আর জন সিনার ম্যাচ রাসেলমেনিয়ায় গিয়ে দেখতে পেতে পারি। সেমভাবে সেথ রলিন্স আর সেথ রলিন্সের ক্ষেত্রেও ব্যাপারটা কিছুটা এরকমই হতে পারে যে সেথ রলিন্সও একজনের কারণে এই ম্যাচ থেকে এলিমিনেট হতে পারে। এবার দেখো, ম্যাচের মধ্যে এমনি সেথ রলিন্সের দুই বড় শত্রু মানে ড্রিউ ম্যাকেন্টায়ার আর সিএম পাঙ্ক তো আছেই। এবার ড্রিউ ম্যাকেন্টায়ারকে 1 মিনিটের জন্য বাদ রাখলেও সিএম পাঙ্ক তো সেথ রলিন্সকে ছাড়বে না, এদের দুজনের মধ্যে তো আমরা একটা ঝামেলা দেখতে চলেইছি। কিন্তু সেথ রলিন্সকে এলিমিনেট করতে সবথেকে বড় হাত যার থাকতে পারে সে হলো আমাদের ওটিসি, আমাদের ট্রাইবাল চিফ রোমান রিংস। তো হ্যাঁ, রিপোর্টস এটাই বলছে, আর আমারও পার্সোনালি এটা মনে হচ্ছে যে রোমান রিংসকে আমরা এলিমিনেশন চেম্বারে হয়তো দেখতে পেতে পারি। আর যেহেতু রয়্যাল রাম্বলে এলিমিনেশনের পরে সেথ রলিন্স ওইভাবে রোমান রিংসের উপর অ্যাটাক করেছিল, তো এর বদলা তো রোমান রিংস নেবেই নেবে। আর এলিমিনেশন চেম্বার ম্যাচেই মেবি রোমান রিংস ইন্টারফেয়ার করতে পারে, যেখানে কোনোভাবে রোমান রিংস এই এলিমিনেশন চেম্বার ম্যাচে ঢুকে যাবে, আর রোমান রিংসের কারণেই সেথ রলিন্স এই ম্যাচ থেকে এলিমিনেটও হতে চলেছে, যার ফলে এরপর রোমান রিংস আর সেথ রলিন্সের এই ফিউডটা রাসেলমেনিয়ার জন্য কন্টিনিউ হতে পারবে। আর ফাইনালি রাসেলমেনিয়ায় গিয়ে আমরা রোমান রিংস আর সেথ রলিন্সের ম্যাচও দেখতে পাবো। তো আমার তো পার্সোনালি এটাই মনে হচ্ছে, রিপোর্টস তো কিছুটা এরকমই বলছে যে রোমান রিংসের এলিমিনেশন চেম্বারে বিশাল বড় একটা রোল থাকতে পারে। কিন্তু সেথ রলিন্সের যাই হোক না কেন, সেথ রলিন্সের ফিউচার তো তবু সিকিওর আছে। কিন্তু তোমরা আমাকে বলো, আজকে সেথ রলিন্সের কাছে যে হারলো মানে আমাদের ফিন ব্যালারের কী হতে চলেছে তাহলে? কারণ দেখো, ফিন ব্যালারকে দেখে না সত্যি এবার খারাপ লাগছে, কারণ ফিন ব্যালারের মধ্যে পোটেনশিয়াল তো আছে, কিন্তু আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউই ফিন ব্যালারকে সেভাবে ইউজ করতে পারছে না। তো এমনি তো ব্যাকস্টেজ থেকে টিজ করা হচ্ছে যে জাজমেন্ট ডেতে মেবি কোনো নতুন মেম্বার আসতে পারে, আর ফিন ব্যালার সেটার পুরোপুরি বিরোধিতা করছে। এবার নতুন মেম্বার কে হতে পারে? অনেকে বলছে অ্যালিস্টার ব্ল্যাক হয়তো জাজমেন্ট ডে জয়েন করতে পারে, কিন্তু আমি বলছি অ্যালিস্টার ব্ল্যাক জাজমেন্ট ডে জয়েন করে কী করবে? তো যাই হোক না কেন, যদি তাও হয়, তাও যদি রাসেলমেনিয়ায় আমরা অ্যালিস্টার ব্ল্যাক ভার্সেস ফিন ব্যালারের ম্যাচও দেখতে পাই, যেখানে অ্যালিস্টার ব্ল্যাক ভার্সেস ডিমন ফিন ব্যালার হওয়ার চান্সও আছে,
তো আমি তো সেটার জন্য ওকে আছি, মানে আমার তো চলবে ম্যাচটা। এবার বাকি তোমাদের কি মত তোমরা জানাতে পারো। কিন্তু ফিন বেলরের বন্ধু মানে এজে স্টাইলস, তারও মেবি রাসেলমেনিয়া ম্যাচ ধীরে ধীরে সিকিওর হয়ে যাচ্ছে। কারণ আজকে যখন আমরা এজে স্টাইলস আর ডমিনিকের মধ্যে ম্যাচ দেখতে পাচ্ছিলাম, তখন আমরা দেখতে পাই যে সেই ম্যাচে ব্রন ব্রিকার ইন্টারফেয়ার করে। আর ব্রন ব্রিকার তো স্পিয়ার মারতে গেছিলো এজে স্টাইলসকে, কিন্তু এজে স্টাইলস সরে যায় আর স্পিয়ারটা গিয়ে পড়ে ডমিনিকের উপর। কিন্তু তারপর এজে স্টাইলসও ব্রন ব্রিকারের উপর অ্যাটাক করে দিয়েছে। তো দেখে মনে হচ্ছে এজে স্টাইলস এবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ফিউডে যাচ্ছে। কিন্তু দেখো, এটা দেখে ভালো লাগছে যে হ্যাঁ ঠিক আছে, এজে স্টাইলস একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচের দিকে এগাচ্ছে। কিন্তু এটাও জানি যে মেবি এই ম্যাচটা এজে স্টাইলস অত সহজে জিততে পারবে না, কারণ সামনে ব্রন ব্রিকার আছে। তো আমি এটাই চাইছিলাম না যে রিটার্নের পরে এজে স্টাইলস তার সব থেকে বড় রাসেলমেনিয়া ম্যাচ আবার হেরে যায়, কারণ আমার মনে হচ্ছে যদি ব্রন ব্রিকারের সাথে ম্যাচ হয় তো সেটাই হতে চলেছে। এবার একটা জিনিস হতে পারে যে এই ম্যাচে আরও মেম্বার অ্যাড করে দেওয়া হোক। যেমন আমি তো তোমাদেরকে বলেইছি, আমি তো চাইছি যাতে ফেমাস কোনোভাবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে থাকে, আর ফেমাস যেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতেও পারে, তাহলে ফেমাসের গ্র্যান্ড স্ল্যামটা কমপ্লিট হবে অবশেষে। তো যদি কোনোভাবে ফেমাস আরও কয়েকজনকে এই ফিউডে অ্যাড করে দেওয়া হয়, আমার মনে হয় সেইটা বেটার হবে এজে স্টাইলসকে পুরো ক্লিন ব্রন ব্রেকারের কাছে হারানোর থেকে। তো দেখা যাক ডাব্লিউডাব্লিউ কী করে, কারণ এখনও তো রাসেলমেনিয়া অনেক দেরি। আর যেহেতু রাসেলমেনিয়া এখনও অনেক দেরি, তাই আমি বুঝতে পারছি না যে কীভাবে ডাব্লিউডাব্লিউ এতদিন ধরে জেউসো আর গান্থারের এই ফিউডটাকে বিল্ড করবে। কারণ দেখো, এখনও অবধি ডাব্লিউডাব্লিউ আমাদের যা দেখাচ্ছে সেটা হচ্ছে জেউসো আর গান্থারের মধ্যে শুধু ব্রলই হয়ে যাচ্ছে। আগের উইকেও ব্রল হয়েছিল এদের মধ্যে, আগে যখন স্টোরি লাইন চলছিল তখনও ব্রল চলছিল, এই উইকেও ব্রল করছে। মানে গান্থার আর জেউসো কি শুধু 2 মাস ধরে ব্রলই করে যাবে, আর মাঝখানে আর কিচ্ছু হবে না? মানে দেখো, আজকে গান্থার কিছু ক্রিয়েটিভ করার তো চেষ্টা করেছিল, যখন গান্থার আর কি জেউসোর যেখান থেকে এন্ট্রেন্স করে সেখান থেকে আজকে এন্ট্রি করেছিল, করে আর কি প্যাট ম্যাকাফির সাথেও আর কি পাঙ্গা নিয়ে নিয়েছিল, আর সবাইকে জিজ্ঞাসা করছিল যে তাদের কি সত্যি মনে হয় যে গান্থারকে জেউসো রাসেলমেনিয়ায় হারাতে পারবে। এবার প্যাট ম্যাকাফির মধ্যে সাহস তো আছে, প্যাট ম্যাকাফি তো বলে দিয়েছিল যে যা খুশি হতে পারে, যে ওসব মেবি হারিয়েও দিতে পারে গান্থারকে। তো এটা শুনে তো গান্থার জাস্ট প্যাট ম্যাকাফিকে মারতে যাচ্ছিল, কিন্তু সেই সময় জেউসো চলে আসে, কিন্তু জেউসোকে আবার সিকিউরিটিরা আটকে নেয়, কিন্তু তাদেরকে মেরে ধরে আবার জেউসো আসে, আবার তাদের মধ্যে ব্রল হয়। আর আজকে বলতে পারা যায় যে কোনোভাবে আজকে জেউসোর একটা আপার হ্যান্ড ছিল। তো ঠিক আছে, ফিউডটা ভালো চলছে, আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু আমি চাইছি যে, মানে আমি বলতে চাইছি এটাই যে এরকমই কি চলবে? কারণ এখনও তো রাসেলমেনিয়া এখনও প্রায় 2 মাস মতো বাকি। তো এই 2 মাস ধরে কি প্রায় এটাই করে যাবে জেউসো আর গান্থার? কি জানি, মানে আমার মনে হয় এই যে ফিউডটা চলছে এটা আরেকটু কিছু ক্রিয়েটিভিটি আনা দরকার। এবার এখনও সময় আছে, তাই এই মুহূর্তে আমি কোনো ক্রিটিসাইজ করবো না ডাব্লিউডাব্লিউকে। দেখা যাক ফিউচারে ডাব্লিউডাব্লিউ কী করে। কারণ আমার যেমন হচ্ছে রাসেলমেনিয়ার জন্য মেন যে ফোকাস ডাব্লিউডাব্লিউ শুরু করবে, মানে মেন যে হাইপ বানানো শুরু করবে, সেটা পসিবলি এলিমিনেশন চেম্বারের পর থেকে শুরু করবে। কারণ আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ কোনোভাবে এলিমিনেশন চেম্বারকে প্রেডিক্টেবল বানাতে চাইছে না, সেই কারণেই মেবি এখন রাসেলমেনিয়ার হাইপটা কম। তো এলিমিনেশন চেম্বার অবধি আমি আগে দেখবো, আর এলিমিনেশন চেম্বারের পরে ডাব্লিউডাব্লিউ কী করছে ওখান থেকে আমি ডাব্লিউডাব্লিউকে জাজ করবো যে এই বছরের রাসেলমেনিয়ার জন্য সত্যি হাইপ আছে কি হাইপ নেই। বাকি তোমরা বলতে পারো যে আজকে রয়ের এপিসোড তোমাদের কেমন লাগলো, আর রাসেলমেনিয়ার রোডটা কেমন হবে বলে তোমাদের মনে হচ্ছে, কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলো। আর বাকি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও। আর যেমন বললাম, সাউন্ডে আজকে একটু মেবি প্রবলেম তোমাদের লাগতে পারে, আর মানে আমার ভয়েসটা তোমাদের অন্যরকম লাগতে পারে, পুরোপুরি মাইকের দোষ, আমার এইখানে কিছু করার নেই, মাইকটাই গেল খারাপ হয়ে, আমার মানে আমি কী বা করবো আর। তো একটু অ্যাডজাস্ট করে নিও, যতদিন না নতুন কোনো মাইক আসছে এইভাবেই মেবি কাজ চালাতে হবে। দেখা যাক, আশা করি তোমরা এইটুকু কোঅপারেট করবে আমাকে। আর বাকি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে তো। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।